ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে এবং ফেব্রুয়ারি নির্বাচন কেউ বানচাল করতে পারবে না। ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করার জন্য অলরেডি দিল্লিতে আপনার আওয়ামী লীগ অফিস খুলে বসেছে। তারা ডিজিএপি কে ম্যানেজ করার চেষ্টা করছে। তারা যে কোনো ভাবে তারা চ্যালেঞ্জ গ্রহণ করছে, যে কোনো ভাবে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনকে সফল হতে দেওয়া যাবে না। কেন যাবে না? কারণ বাংলাদেশে যদি কোনোভাবে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা হয়, তাহলে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। দীর্ঘ 15 বছরের সে গ্লানি মুছে যাবে। আমি ইসমাইল সম্রাট বলি জন অধিকার পার্টি নির্বাচনে যাবে না, অসুবিধা কোথায় ভাই? মানুষ তো যাকে খুশি তাকে নির্বাচন করে সরকার গঠন করে ফেলবে। সুতরাং কে নির্বাচনে যাবে কে যাবে না সেটা মুখ্য বিষয় না, কিন্তু কাউকে বাধা দেওয়া হচ্ছে কিনা, বলা হচ্ছে কিনা যে জন অধিকার পার্টি নির্বাচন করতে পারবে না, এটা যদি না বলা হয় তাহলে ভাই ঠিক আছে, যার খুশি সে যাক, যার খুশি যে না যাক, কিন্তু নির্বাচন শিডিউলই হবে। এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। গণপরিষদ নির্বাচন চাচ্ছি এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি সংবিধান লেখার প্রক্রিয়া যখন শুরু হবে এবং সংবিধান যখন পুরোপুরি লিখিত হয়ে যাবে, তার পরবর্তীতে আমরা নির্বাচনে যেতে পারব এবং সেটাই হবে এই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন। বললেন যে আমরা কেন বিতর্কিত হলাম, প্রথমত কারা বিতর্কিত হলো এদেরকে আগে বের করতে হবে। এরা কেন বিতর্কিত হলো? এদেরকে কি মিডিয়া ন্যারেটিভের মাধ্যমে ফাঁসানো হয়েছে নাকি এদের নামে আসলে অ্যালিগেশন আছে? এটা এখন বের হচ্ছে না। কেন বের হচ্ছে না? কারণ ওই যে পুরনো ব্যবস্থায় যখন আপনি ক্ষমতাসীন বা ক্ষমতার কাছাকাছি, তখন আপনি বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করেন। এটা আমি এর আগেও আপনার একটা টক শোতেই আমি বলেছিলাম। তো এই যে পুরনো ব্যবস্থায় ফিরে যাওয়ার কারণে কিন্তু এখন এটা সমাধান হচ্ছে না। মানে কারা অপরাধী বা কারা দুর্নীতিবাজ এটা কিন্তু আমরা এখনো ক্লিয়ার না। তো এটা ক্লিয়ার হবে কখন? এটা ক্লিয়ার হবে নির্বাচিত সরকার আসে। এখন নির্বাচিত সরকার আসার পর আমার নামেও এটা ফাঁসানো হইতে পারে আমাকে, ঠিক আছে? অন্যান্য 158 জন যারা ছিল তাদেরকেও ফাঁসানো হইতে পারে। তো এই যে মানে আমি বলতেছি যে বলছেন যে মানে যাদের ব্যাপারে উঠছে তাদের সবাইকে ফাঁসানো হচ্ছে। না, আমি বলি মানে এটা তো আনক্লিয়ার থেকে যাচ্ছে, বিষয়টা আনক্লিয়ার থেকে যাচ্ছে। মানে এখন যাদেরটা বের হচ্ছে না, পরে বের হবে, তাদের সাথে আরো কিছু নাম অ্যাড হবে। এই বিষয়টা যদি হয় তাহলে তো আনক্লিয়ার থেকে যাচ্ছে কারা আসলে সত্যিকার অপরাধী। এটার সমাধান তো করতে পারবেন না, কারণ আমরা পুরনো ব্যবস্থায় ঢুকে গেছি। পুরনো যে সিস্টেমটা আছে, এস্টাবলিশমেন্টটা, ব্যুরোক্রেসি, তারপরে মিলিটারি এবং মিডিয়া যেভাবে আগে নিয়ন্ত্রিত হতো, এই জিনিসগুলো ঠিক আগের মতোই ফাংশন করতেছে। মিডিয়া এখনো বায়াসড। মিডিয়া অনেক ধন্যবাদ। আমি ইসমাইল সম্রাট, আসলে এরকম পরিস্থিতি যদি হয় যে নির্বাচন চায় না, আমরা দেখতে পাচ্ছি একটু জামাত ইসলাম একটু দোদুল্যমান আছে, তারপরে ইসলামিক আন্দোলনও এরকম বলছে। তো সেই ক্ষেত্রে বিএনপির সামনে কি রাস্তা থাকবে? মানে সরকারও বা বলছে যে নির্বাচন, তো সরকারও আমি আপনাকে বিএনপি ধরেন সরকার, জামাত ইসলাম এবং চরমোনাই এদের কথা বলবো না। আমি আপনাকে একটা কথা বলতে পারি যে বাংলাদেশে এই মুহূর্তে যারা গণতন্ত্রকে বিশ্বাস করে বা গণতন্ত্রকামী যে শক্তিটা, সেই শক্তি ফেব্রুয়ারি নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে। সুতরাং ফেব্রুয়ারিতে যদি বিএনপি নির্বাচনে নাও আসে তাও নির্বাচন হবে। আমি আপনাকে এটা আজকে চ্যালেঞ্জ করে বললাম, যদি বিএনপি নাও আসে তাও নির্বাচন হবে ফেব্রুয়ারিতে। কারণ ফেব্রুয়ারির যে ঘোষিত নির্বাচন সেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছে, হয় নির্বাচন দিবেন না হলে উনি থাকবেন। আর উনি যদি না থাকে তাহলে আমরা কেউই নিরাপদ না এবং বাংলাদেশের ধরেন একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে পড়ে যাবে। এরকম পরিস্থিতি আমরা কেউই চাই না। সুতরাং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে এবং ফেব্রুয়ারি নির্বাচন কেউ বানচাল করতে পারবে না। ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করার জন্য অলরেডি দিল্লিতে আপনার আওয়ামী লীগ অফিস খুলে বসেছে। তারা ডিজিএপি কে ম্যানেজ করার চেষ্টা করছে। তারা যে কোনো ভাবে তারা চ্যালেঞ্জ গ্রহণ করছে, যে কোনো ভাবে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনকে সফল হতে দেওয়া যাবে না। কেন যাবে না? কারণ বাংলাদেশে যদি কোনোভাবে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা হয়, তাহলে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। দীর্ঘ 15 বছরের সে গ্লানি মুছে যাবে। নতুন করে বাংলাদেশে এক অদম্য অর্থাৎ তারুণ্যের শক্তি এবং জুলাই স্পিরিটকে ধারণ করে এই সরকার যখন কাজ করা শুরু করে দিবে, তখন দিল্লির মাথা ব্যথা শুরু হয়ে যাবে, পতিত ফ্যাসিস্টদের মাথা ব্যথা শুরু হয়ে যাবে। তারা নির্বাচনকে চাচ্ছে না। আমরা যারা রাজনীতি করি আমরা জনগণকে এটুকু আশ্বস্ত করতে পারি
যে বাংলাদেশে আগামীতে আর কখনো খুনি হাসিনার সরকার আসবে না, ফ্যাসিস্ট আসবে না নির্বাচনের মোড়কে। কারণ মানুষ এখন সচেতন, বিশ্ববিদ্যালয়গুলো এখন ছাত্রদল দখলে নেয় নাই, শিবির দখলে নেয় নাই, বা আমরা দখলে নেয় নাই, প্রত্যেকটা জায়গায় এখন উন্মুক্ত। নির্বাচনের পরেও আপনি দেখবেন যে বাংলাদেশের ছাত্র সমাজ যখন আবার কোনো অসঙ্গতি দেখবে তারা রাস্তায় নেমে আসবে, কারণ তারা বুলেট নিয়ে খেলা করেছে জুলাই আগস্টে। সুতরাং এই রেসটা আপনি খুব সহজে যাবে না, তাদের ব্লাডের সাথে মুভমেন্ট মিশে আছে। আপনি তো যা খুশি তা চালাতে পারবেন না। যে সরকার গঠন করুক আমার মাথা ব্যথা নেই, কিন্তু রাষ্ট্র চালাতে হবে। আপনাকে কোনো প্যাসিস্টের মতো আচরণ করতে পারবেন না আপনি, যেই আসুক আমার কোনো অসুবিধা নাই, কিন্তু গণতন্ত্রের মোড়কে এসে গণতান্ত্রিক ভাবে রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে এবং নির্বাচন হবে। বরং চেষ্টা যারা নির্বাচনকে বিরুদ্ধে কথা বলছে তারা তাদের রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে। আমি আপনাকে বললাম আপনি এই হিসাবটা মিলিয়ে নিবেন। জাতীয় রাজনীতি থেকে তারা অনেক দূরে চলে যাবে যারা নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করবে, নির্বাচনকে প্রতিহত করার চেষ্টা করবে, নির্বাচন বানচালের নামে বিভিন্ন এলিগেশন সামনে নিয়ে আসবে। জনগণ সেটাকে অলরেডি প্রত্যাখ্যান করেছে। আপনি দেখবেন যে নির্বাচন চাই না এই আন্দোলনে সারা দেশে কয়জন লোক রাস্তায় নামে, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি। সুতরাং নির্বাচন হবে, নির্বাচন শিডিউলি হবে। কোন পার্টি আসবে কি আসবে না সেটা এই সরকারের দায় না, কারণ জায়গাটা উন্মুক্ত। আমি রাজনৈতিক দল করি, আমি ইসমাইল সম্রাট বলি, যদি বলি জন অধিকার পার্টি নির্বাচনে যাবে না, অসুবিধা কোথায় ভাই? মানুষ তো যাকে খুশি তাকে নির্বাচন করে সরকার গঠন করে ফেলবে। সুতরাং কে নির্বাচনে যাবে কে যাবে না সেটা মুখ্য বিষয় না, কিন্তু কাউকে বাধা দেওয়া হচ্ছে কিনা, বলা হচ্ছে কিনা যে জন অধিকার পার্টি নির্বাচন করতে পারবে না, এটা যদি না বলা হয় তাহলে ভাই ঠিক আছে, যার খুশি সে যাক, যার খুশি যে না যাক, কিন্তু নির্বাচন শিডিউলি হবে। এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। আবু সালেহিন, যদি নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যায় তো কি করবে? মানে এনসিপি কি নির্বাচনে যাবে নাকি? আর শোনা যাচ্ছে যে দর কষাকষি হচ্ছে, কয়টা সিট নেবে, 10টা না 30টা এরকম। যদিও হাসনাত আব্দুল্লাহ বলেছে যে আমাদেরকে কেনা যায় না, তো আপনার কাছে কি মনে হয়? এটা তো আসলে একটা হাওয়ার উপর দিয়ে কথা, মানে তারা যে দর কষাকষি করতেছেন কার সাথে করতেছেন বা এটা কোন সূত্রে জানা গেছে এই সম্পর্কিত কোনো নিউজে কিন্তু স্পষ্টভাবে কোনো কিছু উল্লেখ করা নেই। কাজে এটাও একটা মিডিয়া ন্যারেটিভের খেলা, যে জনগণকে বোঝানোর জন্য যে এনসিপি আসলে বিক্রি হয়ে যাচ্ছে বা এনসিপি আসলে জনগণের সাথে একটা প্রতারণা করছে, এরকম একটা পরিবেশ জনগণের মধ্যে তৈরি করার জন্য এগুলো করা হচ্ছে। কিন্তু আর এটা একটা ব্যাপার, আর হচ্ছে এনসিপি নির্বাচনে যাবে কি যাবে না এটা এনসিপির সাংগঠনিক সিদ্ধান্ত। আমি এনসিপির কেউ না, তাই আমি এই ব্যাপারে কোনো কিছু মন্তব্য করতে পারছি না। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব। ইসমাইল সম্রাট, আপনার শেষ বক্তব্য প্লিজ। আমার শেষ বক্তব্য হচ্ছে আপা, যারা জুলাই স্পিরিটকে ধারণ করে, যারা ৭১-এর মহান মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, যারা জনগণের পক্ষের শক্তি, যারা গণতান্ত্রিক বাংলাদেশ চায়, বাংলাদেশের উন্নয়নের ধারাটাকে যারা উন্নয়নশীল রাষ্ট্র থেকে উন্নত রাষ্ট্রে নিয়ে যেতে চায়, তাদের কাজ হচ্ছে এই মুহূর্তে, যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা একটা তারিখ ঘোষণা করেছেন, ওই তারিখের সাথে ডিনাই না করে বরং ওই তারিখের মধ্যে যা যা সংস্কার করা যায়, অতি জরুরি যে সংস্কারগুলো নির্বাচন ব্যবস্থার, সেগুলো করে বাংলাদেশে উৎসব মুখর পরিবেশে একটা নির্বাচন হতে দেওয়া, তাহলেই দিল্লির ঘুম হারাম হয়ে যাবে। শুধু দিল্লির ঘুম হারাম হয়ে যাওয়ার জন্য বাংলাদেশের উৎসব মুখর পরিবেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনই যথেষ্ট। অর্থাৎ আমরা আমাদের সিদ্ধান্ত আমরা নেব, আমাদের সরকার আমরা গঠন করব, আমরা দিল্লির দাসত্ব করব না, আমরা আপনার এই যে ধরেন ওয়াশিংটনের দাসত্ব করব না। এই সিদ্ধান্ত যখন বাংলাদেশের জনগণ নিতে পারবে যে দেখো ভাই আমি ভোট দিচ্ছি, আমি আমার সরকার প্রতিষ্ঠা করছি, তখন সারা বিশ্বে বাংলাদেশের মাথা অনেক উঁচু হয়ে যাবে আর দিল্লির মাথা হেট হয়ে যাবে। দিল্লির গোলামি থেকে বাংলাদেশ শুধুমাত্র একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বেরিয়ে আসতে পারে, আদারওয়াইজ দাসত্ব থেকে বেরিয়ে আসার কোনো পথ আমি দেখছি না। বরং নির্বাচন যত পরে হবে তত লাভবান হবে দিল্লির দোসররা এবং প্যাসিস্ট আমলি, তারাই সবচেয়ে বেশি লাভবান হবে। কারণ বাংলাদেশে এখন যা চলছে, কোথাও কোনো চেইন অফ কমান্ড নাই, কোথাও কোনো বিচার নাই, সালিশ, এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। কথায় কথায় মব হচ্ছে, রাস্তা ব্লক করে দিচ্ছে, ওই করছে সেই করছে, এভাবেই বাংলাদেশটা 1 বছর অনেক পিছিয়ে গেছে। সুতরাং আমরা বাংলাদেশকে পেছনের দিকে নিতে চাই না, আমরা সামনের দিকে নিতে চাই। সামনে যাওয়ার একটাই পথ, সেটা হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন। এটাকে আমরা বিশ্বাস করি এবং আমরা দায়িত্ব নিয়ে বলছি, ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, জনগণ তার প্রতিনিধি যাচাই করবে, তারা সংসদে যাবে, জনগণের জন্য কাজ করবে, জনগণের পক্ষে সরকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। অয়ন, আমরা শেষ করব। আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য প্লিজ। আমার শেষ বক্তব্য হচ্ছে যে এখন যেহেতু এই সংবিধান গত ৭২-এর পর প্রায় ৫৩ বছরের মধ্যেও একটা সফল রাষ্ট্র গঠন করতে পারেনি,
এবং 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সংবিধানকে জনগণ বাতিল ঘোষণা করেছে। তাই আমাদের নতুন একটা সংবিধান লাগবে। এজন্য আমরা গণপরিষদ নির্বাচন চাচ্ছি এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি সংবিধান লেখার প্রক্রিয়া যখন শুরু হবে এবং সংবিধান যখন পুরোপুরি লিখিত হয়ে যাবে, তার পরবর্তীতে আমরা নির্বাচনে যেতে পারব এবং সেটাই হবে এই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন।